আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন দুই বোন ব্যারিস্টার। চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই বড় বোন, সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার উম্মে আইমান জেনিব বাবলি। জি। তারপরে হচ্ছে আমাদের ছোট বোন ব্যারিস্টার উম্মে স্মিতা মিম। বাবলি, মিম, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। অফকোর্স স্বাগতম। বাবলিকে দিয়ে শুরু করি, যেহেতু তুমি বড় বোন। তোমার সম্পর্কে এর আগে আমরা জেনেছি, কোথায় কোথায় পড়াশোনা করেছি, তুমি ওই অনুষ্ঠানে আগে ছিলা। এখন শুধু জানতে চাই তোমার কল টু দ্য বার কোথা থেকে হয়েছিল? লিংকনসিন থেকে। লিংকনসিন, এটা ভেরি কমন ওয়ান না? সবাই বাংলাদেশের জন্য। জি, বাংলাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সবাই। জি জি সবাই। লিংকনসিনে তুমি যখন কল টু দ্য বার হয়েছিল, নিশ্চয়ই উইক পরে তুমি পোজ দিয়েছিল। আজকেও চাই উইক পরে আমরা কয়েকটা কথা বলি। আর উইকটা একটু পরে নিয়ে তোমার পাশে রাখা আছে। জি জি। ইন দ্য মিন টাইম আমরা তোমার মেমোরিজগুলো একটু টিভি স্ক্রিনেও দেখে নিব। তো রান্না করে কে? কুক আছে বাসায়। আচ্ছা, তুমি রান্না করো না? আমার সময় পাই না, বাট যখন ফ্রাইডেতে বাসায় থাকি তখন করি। তার মানে যে রাধে সে বাদে তোমার ক্ষেত্রে প্রযোজ্য না, নাকি প্রযোজ্য? না, রাতে অনেক সময় দেখা যায় যে বাসায় গেলে যদি সময় পাই তাহলে তো করতেই হয়। আচ্ছা, খুব তাড়াহুড়ো করে যদি কিছু করা লাগে। তার মানে তুমি বাঁধো এবং রাধো মাঝে মাঝে। ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি বলছো তোমার হাজবেন্ড সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। জি। তো দুজনেই প্রফেশনাল, অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না, ম্যানেজ করে নিই, ওভাবেই তো চলে আসছে আর কি, করতেছি এভাবেই। আচ্ছা, এখন মিমের কাছে চাই। মিম, তুমি কোথায় পড়াশোনা করেছিলে যদি একটু বলেন? আমার এসএসসি এন্ড এইচএসসি বিকারণসন স্কুল অ্যান্ড কলেজ থেকে করেছি। তারপর আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি অনার্সটা কমপ্লিট করলাম। তারপর বিপিপি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স বারেট ল যেটা ওটা করেছি। আর আমার ছিল লিংকনসিন থেকে আমি বারেট ল কমপ্লিট। সবার কি কমনটা না? আচ্ছা, লিংকনসিনে তোমার কিভাবে তোমাকে বলতে চাই যে লিংকনসিনে যখন আমরা কলকাতা বার হয় তখন উইক ঠিক পরে একটু সবাই পোজ দেই। আজকে তোমাকে সেরকমই আমি দেখতে চাই, পাশে তোমার উইকটা আছে, একটু পরে নেও যদি। আর ইন দ্য মিন টাইম আমরা তোমার কলকাতা বারের কিছু মেমোরিজ টিভি স্ক্রিনে দেখে নেব। By the authority and on behalf of benchers of Lincoln, I publish each of you a barrister of this honourable society. তো মিম, তুমি ল পড়ার কোন উদ্দেশ্যটা কি ছিল আসলে? এটা কি বড় বোনদের ফলো করেছো নাকি? আমার মানে ছোটবেলা থেকে আপুকে যখন দেখেছি, তারপর আমার বাবাও খুব ইন্টারেস্টেড ছিল এই প্রফেশনটা নিয়ে। তো তাদের ইন্টারেস্টেই আমার আসলে ছোটবেলা থেকেই আমি জানতাম যে আমিও আসলে এই ফিল্ডে আসছি, আমার এটাই ভাল লাগতো আর কি ওই সময়। তো মানে দেখা গিয়েছে যে আমি এইচএসসির পর কোথাও কোনো জায়গায় ট্রাই করিনি, আমি ডিরেক্ট এলএলবিতেই অ্যাডমিশন নিয়েছি এন্ড এলএলবি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারেই পড়া শুরু করে দিয়েছিলাম। তারপরে ব্যারিস্টার। জি, এটাই মানে ফ্যামিলির ইচ্ছা ছিল আর কি। আমরা কিন্তু তিন বোন, তো তিন পাবলিক তোমরা তিন বোন? হ্যাঁ, বলো তিন বোন আমরা, মানে দুই বোন অলরেডি ব্যারিস্টার হয়ে গেছে। হ্যাঁ, আর লাস্ট জন হচ্ছে গিয়ে অনার্স কমপ্লিট করেছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে, ওটা বারেট ল করার জন্য এখন অ্যাপ্লিকেশন পাইপলাইনে আছে, মানে আগামী বছর হয়ে যাবে সে ব্যারিস্টার ইনশাআল্লাহ। দোয়া করবেন। তো তোমরা এমনি তিন বোন, কোনো ভাই নাই, এবং তিন বোনই দুই বোন ব্যারিস্টার হয়ে গেছে আর একজন হয়ে যাচ্ছে। অল ক্রেডিটস টু মানে আমার আল্লাহ তাআলা তো আছেনই, তারপর আব্বুর মানে একদম কি বলবো, মানে আব্বুর স্বপ্নই ছিল যে তিন মেয়ে যেন ব্যারিস্টার হয়। আচ্ছা, তোমার আব্বু আসলে করেন কি? আব্বু বিজনেসম্যান। বিজনেস করেন? জি। তোমার আব্বুকে অবশ্যই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা এবং সালাম থাকলো। জি, ইভেন আম্মু তো অনেক স্যাক্রিফাইস আছে। তোমার আম্মুর স্যাক্রিফাইস, হ্যাঁ অবশ্যই স্যাক্রিফাইস থাকবে। তো তার মানে তিন বোনকে পড়াশোনা করাতে গেলে, ব্যারিস্টার করাতে গেলে অনেক টাকা লাগবে, অনেক টাকা।
মানে আব্বুর যা ছিল সবই মনে হয় আমাদের পড়াশোনার পিছনে। 5 কোটি টাকার প্রয়োজন হবে। তা তো তার মানে অবশ্যই। তোমরা আফ্লুয়েন্ট ফ্যামিলি। তো যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব তারা তো ব্যারিস্টার হওয়ার সুযোগ নাই আছে? না, আছে। কিভাবে বলো? ফ্যামিলির সব কিছু যদি বাদ দিয়ে যদি পড়াশোনার জন্য যদি খরচটা রাখা হয় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ম্যানেজেবল। ব্যারিস্টার হওয়ার জন্য যদি প্রপারলি সে ট্রেনিংটা যে ইউকে থেকে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে গিয়ে তো একটু তো কস্টিং এর ব্যাপার। বাট যখন ইউকেতে যাবে সে কিন্তু সামার টাইমে 3 মাস যে থাকে সামার টাইম, ওইটা কিন্তু ওয়ার্ক পারমিট থাকে। তো 1 ইয়ারে 3 মাসে সে কাজ করতে পারবে, কিছুটা কন্ট্রিবিউশন করা যায় আর কি। রাইট, তোমার কাছে আমি একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, ব্রিটিশ নিউজ পেপারের, সেটা আমার টিভি স্ক্রিনও দেখবো। হেডলাইনটা হচ্ছে চায়না প্রেশার্ড ইউকে ইউনিভার্সিটি ইনটু টিচিং ফোর্স লেবার রিপোর্ট। তুমি নিশ্চয়ই রিপোর্টটা জি দেখেছো? জি জি, আমি রিপোর্টটা দেখেছি। হ্যাঁ একটু বলবা এই রিপোর্টটা? হ্যাঁ হ্যাঁ, তো এখানে যেমন কোশ্চেনটা যে এখানে যেমন কোশ্চেনগুলো ছিল যে whether it is a crime or not, can be considered as crime, তারপরে বাংলাদেশ থেকে আমরা কি ইনভেস্টিগেশনে মানে আর কি আমরা পার্টিসিপেট করতে পারবো কিনা। তো যে এখানে কোশ্চেনটা যে whether it is a crime or not, এখানে আমাদেরকে বিষয়টা হচ্ছে যদি একটু বলি যে আমরা দর্শকদের উদ্দেশ্যে যে মানে চায়না ইউনিভার্সিটিকে মানে শেফিল্ড হালাম ইউনিভার্সিটি ওদেরকে প্রেশার দিচ্ছে যে চায়নাতে যে চাইল্ড লেবার ইউজ হচ্ছে সেটা সম্পর্কে যেন ওরা যেন কোনো রিসার্চ না করে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা ছিল সেই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার দিস ইজ এ হাইলি সেন্সিটিভ ইন্টারসেকশন অফ ন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড একাডেমিক ফ্রিডম। তো এই কেসটা হচ্ছে গিয়ে ল্যান্ডমার্ক এক্সাম্পল অফ যে হাউ সফট পাওয়ার ক্যান টার্ন ইনটু এ হার্ড ইন্টারফিয়ারেন্স। রাইট। তো এখানে যেটা কনসিডার করা হয়েছে যে অল প্রেশার মানে অল প্রেশার ক্যান নট বি কনসিডার অ্যাজ এ ক্রাইম, বাট যদি এমন হয় যে এটা ইনভলভ উইথ থ্রেট, কোয়ারশন অথবা কভার্ড ম্যানিপুলেশন, দেন ইট ক্যান বি কনসিডার অ্যাজ এ ক্রাইম। তো এখন এখানে কি কি টাইপের ক্রাইম হতে পারে, যেমন ফরেন ইন্টারফিয়ারেন্স অথবা আনডিউ ইনফ্লুয়েন্স, যেটা ইউকেতে আছে হচ্ছে গিয়ে ন্যাশনাল সিকিউরিটিজ অ্যাক্ট 2023, ওইটার আন্ডারে কিন্তু এটা কভার করে। তো এইভাবে আমরা বলতে পারি যে এটাও এক ধরনের ক্রাইম হয়ে যেতে পারে। তো কাউন্টার টেরোরিজম ইউনিট অন্য দেশের প্রেসারে ইউনিভার্সিটি রিসার্চ স্টপ করে দিচ্ছে, সেটা একটা ক্রাইম হতে পারে। হ্যাঁ, অবশ্যই, যেটা কভার করে কিন্তু ওদের ন্যাশনাল লতে। তারপরে হচ্ছে ইন ইউকেতে কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিট অফেন এরকম ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হ্যান্ডেল করে। রাইট। জি। তো আর বাংলাদেশ কি এখানে পার্টিসিপেট করতে পারবে কিনা, মানে যে বাংলাদেশে হচ্ছে কি ইয়েস, কিন্তু এখানে অনেক কিছু কনসিডারেশনে থাকতে হবে, যেমন পলিটিক্যাল উইল এবং আমাদের দেশের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এগুলো কনসিডারেশনে আনতে হবে। তারপরে বাংলাদেশে যেটা হয় কি যে ফরেন যে আমাদের যে ইন্টারফিয়ারেন্স, যে সিঙ্গেল ইউনিটে কোনো ল নাই, তো এখানে আমাদের রিলেভেন্সি ল অ্যাপ্লিকেবল হতে পারে। যেমন হতে পারে যে যদি এটা ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেট করে, সেক্ষেত্রে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট আছে 2009, তারপর ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট 2018, সাইবার ল, এই ধরনের ল দিয়ে কভার করা যাবে। থ্যাংক ইউ। আবার মিমের কাছে যাই। মিম, তুমি কারোর সাথে প্র্যাকটিস করছো? জি, আমি এখন ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসে ইন্টার্ন হিসেবে আছি। ইন্টার্ন হিসেবে আছে, তো বোনের সাথে না কেন? না, আমরা চাচ্ছি ও নিজে থেকে শিখবে না? তাহলে তুমি তো নতুন প্র্যাকটিশনার, নতুন হিসাবে কি কি ডিফিকাল্টিজ ফেস করছো? ডিফিকাল্টিজ হচ্ছে আমরা যেমন বার ব্যারিস্টার হয়ে এসে তারপর এখানে আবার বার কাউন্সিলের এক্সাম দেওয়া, এটাই একটা বিশাল বড় ডিফিকাল্টিস মনে হয়। প্লাস হচ্ছে বার কাউন্সিলের এক্সাম আবার দেখা যায় যে মানে রেগুলার হচ্ছে না, এভরি ইয়ার দেখা যায় হয় না। তারপরে এটার আপনার প্রিলিমিনারি থাকে, তারপর রিটেন থাকে, ভাইভা থাকে, এই স্টেপগুলো মেনটেন করতে করতে সব ফুল এক্সাম দিতে দিতে 1-1.5 বছর পার হয়ে যায়। তো এইটা একটা ডিফিকাল্টিস। তারপর বাংলাদেশের মানে এতদিন তো আমরা ব্রিটিশ ল পড়ে এসেছি, এখন বাংলাদেশের লগুলো অ্যাডাপ্ট করাটাও একটু ডিফিকাল্ট, ওইটা একটু দেখতে হয়, পড়তে হয়। তো বার কাউন্সিলে যেহেতু হয়ে যায়, কিন্তু তারপরেও মানে টাইম কনজিউমিং আর কি, যেটা আমরা আশা করি না। তো নতুন যারা আসছে তোমার মতো, তাদের উদ্দেশ্যে তোমার অ্যাডভাইসটা কি? তাদের উদ্দেশ্যে হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, অনেক পেশেন্স থাকতে হবে, কারণ মানে প্রফেশনটা অনেক সাধনার একটা প্রফেশন, অনেক ডেডিকেশন দিয়ে পড়তে হয়, কাজ করতে হয়। মানে ইনিশিয়ালি একদম শুরুতেই সাকসেস পাওয়া যাবে না, টাইম লাগবে অনেক। তো পেশেন্ট থাকতে হবে, জি, ধৈর্যশীল হতে হবে। রাইট। আমাকে একটা অ্যাডভাইস করো তুমি, তো নতুন হিসাবে তোমাকে একটা লত কমন সেন্স ইউজ করে একটা অ্যাডভাইস করো। মিস্টার করিম রহিমকে খুব মাইট দিল, একটা রাস্তায় পাইয়ে ধরে নেও।
স্বাভাবিকভাবেই করিম তো রেগে গেছে। এই রেগে যাওয়ার সুযোগ মিস্টার বাবুল ধরে নিচ্ছে। সে ভাবলো ও যেহেতু রেগে গেছে, তাকে একটা নাইফ ছুরি আমি ধরাই দিই, ওকে যেন, করিমকে যেন কিল করে ফেলে, হত্যা করে ফেলে। সে তাই করলো এবং সেই ছুরি দিয়ে করিমকে সে হত্যা করে ফেললো। হ্যাঁ, দায়টা কার বেশি? এটা যে মানে যে অ্যাকশনটা নিয়েছে, যে অ্যাকশনটা করেছে মিস্টার করিম, উনি হচ্ছে মার্ডারের জন্য লায়াবল হবে আন্ডার 302 অফ পেনাল কোড। আর বাবুল যিনি উনি তো যেহেতু এখানে মার্ডারের জন্য সে অ্যাবেট করেছেন, অ্যাবেটের জন্য সে 109 এর আন্ডারে পানিশমেন্ট সহায়তাকারী হিসেবে অ্যাকমপ্লিস ছিলেন উনি এখানে। আর হচ্ছে অ্যাকমপ্লিস থাকলেও মার্ডারের অ্যাকমপ্লিসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে মার্ডারার যিনি, তার যেই মানে পানিশমেন্টটা থাকে অ্যাকমপ্লিসেরও সেম পানিশমেন্টেই থাকে। তো দেখা যাবে যে সে যদি আগে থেকেই, যেহেতু তার পরিচয় ছিল, তার একটা ক্ষোভ ছিল তাই সেই মানুষটার উপরে, তো সে যেহেতু এটা একটা চান্স পেয়েছে এবং সুযোগের সদ্ব্যবহার সে করেছে, তো এটার জন্য সেই লায়াবল, সেও মার্ডারের জন্যই লায়াবল হবে অ্যাকমপ্লিস হিসেবে। রাইট, থ্যাংক ইউ। আমরা কথা বলবো একটু ব্রেকের পরে। দর্শক, ব্যারিস্টার সিনে আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা এখন দর্শকদের কাছ থেকে পাওয়া প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। এই ঠিকানা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে থাকি এবং কোয়ালিফাইড ব্যারিস্টারের উদ্দেশ্যে আমরা যথাসময়ে উপস্থাপন করে থাকি। আজকে আমরা দর্শকদের কাছে যে প্রশ্ন পেয়েছি, প্রথমেই বাবলিকে, ব্যারিস্টার বাবলিকে, মিম তুমি যদি প্রশ্ন করো। দর্শকের কাছে যে প্রথম প্রশ্নটা পেয়েছি, তোমার পাশেই প্রশ্নটা দেখা আছে। প্রশ্নটা করেছে নর্থ লন্ডন থেকে সাদাত হোসেন। আমার স্ত্রীর সাথে লন্ডনে আমার ডিভোর্স হয়ে গেছে। আমরা বাংলাদেশি আইনে বাংলাদেশেই বিয়ে করেছিলাম, কিন্তু লন্ডনে ডিভোর্স হওয়ার কারণে আমার সাবেক স্ত্রী কোর্টের মাধ্যমে আমার সম্পত্তির অর্ধেক নিয়ে নিয়েছেন। এখন সে বাংলাদেশে আমার অর্ধেক সম্পত্তি দাবি করে লন্ডনে আরেকটি মামলা করেছে। আমার বাংলাদেশের সম্পত্তি সে অধিকার পাবে কিনা আপনাকে আমি সরাসরি শুনতে না পেলেও আমি আপনার উত্তরটা ইউটিউবে দেখে নিব। আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার সাদাত হোসেন এই কোশ্চেনটা করার জন্য। এটা কিন্তু আমাদের খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে এখানে বিয়ে করে বা ডিভোর্সটা হয়ে যাও এখানে, তো এখানে কনসিকুয়েন্সেস কিন্তু ডিফারেন্ট। যেমন হচ্ছে গিয়ে যে যদি বিয়েটা বাংলাদেশে করে, ডিভোর্সটা কিন্তু হয়েছেই লন্ডনে, তার মানে লন্ডনের ল এখানে অ্যাপ্লিকেবল, বাংলাদেশের ল এখানে অ্যাপ্লিকেবল। তো যখন বাংলাদেশের আন্ডার দ্য বাংলাদেশি কনসিকুয়েন্সেস ল অ্যান্ড রিলেভেন্ট লস আন্ডারে, তো সেখানে কি হয় যে আমাদের লটা হচ্ছে কি যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, যেটার আন্ডারে হচ্ছে গিয়ে বিয়ে হয়েছে। আবার ডিভোর্সটা হয়েছে কিন্তু ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্ট 1973 ইউকেতে। তো এখন ইউকে কিন্তু এখানে অর্ডার দিয়েছে কি যে ফিনান্সিয়াল অর্ডার দিয়েছে। ইউকে কিন্তু এরকম থাকে যে ফিনান্সিয়াল অর্ডার দিতে পারে, 50% দিতে পারে। এটা ওদের, আমাদের দেশে কিন্তু এরকম হয় না। হ্যাঁ, লেন্থ অফ ম্যারেজ। কিন্তু বাংলাদেশে কেমন হয়, বাংলাদেশে হচ্ছে কি দ্য ওয়াইফ ইজ এন্টাইটেল টু মাহার, মানে ডাউরি, আর হচ্ছে কি মেইনটেনেন্স ডিউরিং ইদ্দাত পিরিয়ড, তো অথবা আমাদের স্ট্যাটিউটে যা আছে এগুলো। তো কিন্তু ইংল্যান্ডে কিন্তু ফিনান্সিয়াল অর্ডারটা অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারে, ইম্পোজ করতে পারে, যেটা বাংলাদেশে পারে না। তো এখন ওনার যেটা কোয়েরিটা ছিল যে তার ডিভোর্সটা হয়েছে কিন্তু ইউকেতে, কিন্তু তার জাজমেন্টগুলো হয়েছে, মানে তার যে ফিনান্সিয়াল অর্ডার ইউকে দিয়েছে, মানে ওইটা কিন্তু এনফোর্স করতে যাচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশে কিন্তু আপনার শি ক্যান ট্রাই এই এনফোর্স করতে পারে জাজমেন্টগুলো, বাট বাংলাদেশি কিছু প্রবলেম হচ্ছে কি যে বাংলাদেশি লয়ের যে লোকাল ল আছে এবং প্রাইভেট যে পলিসিগুলো আছে, এইগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশি কোর্ট রায় দিবে। যদি কনফ্লিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশি কোর্ট ওটা এন্টারটেইন করতে চায় না। তো সেক্ষেত্রে এই বাংলাদেশি লকে যদি, মানে আন্ডার দ্য ল অফ বাংলাদেশ, তাকে কি করতে হবে, এখানে একটা সিভিল স্যুট করতে হবে যদি সে ওই এনফোর্সমেন্টটা চায়। সেকেন্ড প্রশ্ন করবে তুমি, করো, তোমার ছোট বাচ্চা দেখি সে কি করতে চায়। পাশে প্রশ্ন রাখা আছে দেখি। জি, কক্সবাজার থেকে সাদাত হোসেন লিখেছেন, কোশ্চেন করেছেন, ইসলামী শরিয়া মোতাবেক একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইনে বিবাহ সম্পর্কিত আইনগুলো কি কি, একটু বিস্তারিত বলবেন কি?
শরিয়া আইন মোতাবেক হচ্ছে 4টা বিয়ে করা যায়, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যদি ইকুয়াল ট্রিটমেন্ট করা যায় এবং যদি দেখা যায় যে মানে ইকুয়ালি রাইটসটাকে সে কনভে করতে পারবে বা করতে পারবে, সেই ক্ষেত্রে হচ্ছে সে শরিয়া মোতাবেক করতে পারে। কিন্তু বাংলাদেশি লয়ের আন্ডারে, মুসলিম ফ্যামিলি লয়ের আন্ডারে আপনার হচ্ছে একজন ব্যক্তি 4টি বিয়ে করার আগে, সেকেন্ড বিয়ে করার আগেই তাকে হচ্ছে পারমিশন আপনার আরবিট্রেশন ওয়াইফের পারমিশন নিতে হবে, প্লাস হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলের একটা পারমিশন নিতে হবে আর্টিকেল 6 অনুযায়ী, সেকশন 6 অনুযায়ী আর্টিকেল আপনার আরবিট্রেশন কাউন্সিলের পারমিশন নিয়ে তারপর ওয়াইফের কনসেন্ট নিয়ে তারপরে সে বিয়ে করতে পারবে। রাইট, ওকে। তার মানে আমরা কনসেন্ট নিয়ে আমরা ইচ্ছা করলে আমরা 4টা বিয়ে করতে পারি। আচ্ছা, বেস্টার বাবলি, পেনাল কোডের তো যত সব অপরাধ আছে, সব অপরাধ কিন্তু অপরাধ হিসেবে গণ্য হয় না, কিছু কিছু এক্সেপশন আছে। এক্সেপশন তো আছে, অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু এটাকে অপরাধ হিসেবে মানে পানিশমেন্ট হবে না আর কি। এরকম অনেকগুলোই আছে। আমি যদি বলি, তুমি যদি কুইজের মতোই তোমাকে প্রশ্ন করি, ধরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে জনতার উপর পুলিশ গুলি করলো, এটা কি অপরাধ হবে? না, মানে এখানে হচ্ছে কি যে কিছু কিছু সেকশন আছে, আমি একটু বলে দিই, যেমন সেকশন 76 থেকে 106 পর্যন্ত পেনাল কোড, তো যেগুলো হচ্ছে কি জেনারেল এক্সেপশন আইনে। তো এখানে এই অ্যাক্টগুলো ইভেন ইফ ইট লুকস লাইক এ মানে অফেন্স, বাট ইট ক্যানট বি কনসিডার এজ এ পানিশেবল অফেন্স লিগালি। কারণ হচ্ছে আবার এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এই সেকশনের আন্ডারে যে অপরাধগুলো সংগঠিত হয়, এটা কিন্তু ডিফেন্ডেন্ট অথবা অ্যাকিউজড মাস্ট রেইজ করতে হবে, মানে রেইজ করতে হবে ইস্যু বিফোর দ্য কোর্ট, এবং সেটাকে প্রমাণ করতে হবে। এটা অটোমেটিক ডিফেন্ডেন্টকে প্রোটেকশনটা দেয় না এই আইনটি, এটাই আর কি। ধরো অ্যাক্সিডেন্টলি আমি ধরো কাজ করতেছি কোঠার দিয়ে, হ্যাঁ, জি, তো এখন কাজ করতে গিয়ে মিমের উপর পড়ে গেল, সে জি মারাত্মক আহত হলো, সেটা কি আমার অপরাধ হবে? না, এই যে এই সেকশনগুলোই কিন্তু এইগুলো এখানেই উল্লেখ আছে এগুলো, যে এটা ইভেন ইফ ইট লুকস লাইক এ অফেন্স, বাট হচ্ছে গিয়ে যে এটা লিগালি পানিশেবল জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে আর কি। এখন ধরো আমি মদ খেয়ে অপরাধ করলাম, জি, সেটা কি অপরাধ হবে? না, এটা এখানে আবার খুব ম্যাটার আছে, যেমন হচ্ছে কি ভলেন্টারি ইনটক্সিকেশন, যেটা একটা আমরা বলি যে আমি নিজে আগে থেকেই ভলেন্টারিলি ইনটক্সিকেটেড হইলাম, তারপরে আমি আমার অপরাধটা সংগঠন করলাম, তাহলে তো আমি অপরাধী। কিন্তু এখন ওইটা যদি ইন্টেনশনালি না থাকে, ভলেন্টারিলি ইনটক্সিকেশনটা না থাকে, এনি হাউ ইনটক্সিকেটেড হলো তারপর অপরাধ হলো, তাহলে কিন্তু এই সেকশনটা কভার করবে যেটা পেনাল কোডে আছে। অর্থাৎ আমি যদি ইচ্ছা করে মদ খেয়ে মাতাল হয়ে অপরাধ করি, এটা আমি এক্সেপশন হবে না? না, অবশ্যই না। কিন্তু আমাকে কেউ জোর করে মদ খাওয়াইয়া কিংবা আমার কোনো না কোনো ভাবে আমাকে ইনটক্সিকেটেড করে ফেললো, তখন আমি এই ডিফেন্সটা পাবো, আমার জন্য হয়তো শাস্তির কোনো ব্যবস্থা হবে না। জি, রাইট। আরো কথা বলবো এই বিষয়ে, আরো অনেক রয়ে গেছে। মিম, তোমার কাছে আসি। ধরো কোনো ব্যক্তি উন্মাদ হয়ে গেল, ইনসেইন আর কি, যেটা আমরা লতে বলি, সে ইনসেইন অবস্থা তার ওয়াইফকে হত্যা করলো, সেই পাগল থাকা অবস্থায়, ইনসেন্স থাকা অবস্থায়, সেটা কি তার অফেন্স হবে? ইনসেন থাকা অবস্থায় এখানে হচ্ছে আর্টিকেল সেকশন 84 অফ পেনাল কোড অ্যাপ্লাই হবে। ইনসেন একটা ডিফেন্স ইটসেলফ অ্যাজ আ ডিফেন্স হিসেবে কাজ করবে এখানে। আর যদি সে ইনসেন থাকা অবস্থায় কোনো ক্রাইম কমিট করে, সেই ক্ষেত্রে সে লায়াবল হবে না সেজন্য। প্রমাণ করতে হবে আর্টিকেল সেকশন 105 হিসেবে, 5 এর আন্ডারে এখানে হচ্ছে তাকেই প্রমাণ করতে হবে, যে কিনা ইনসেনিটি ডিফেন্সটা আনছে, তাকেই প্রমাণ করতে হবে যে সে ওই অ্যাট দ্যাট সেম মোমেন্ট হি ওয়াজ ইনসেইন, এটা দেখতে হবে। একটা নিউজ পেপার রিপোর্ট আবার পড়ি, এটা হেডলাইনটা হচ্ছে ধরা পড়েনি প্রকাশ্যে গুলি করা অপরাধীরা। হ্যাঁ, টিভি স্ক্রিনে আমরা দেখি, তুমি নিশ্চয়ই দেখেছো নিউজটা। হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইট। এটা তো আপনার পুরোটাই হচ্ছে ল অ্যান্ড এনফোর্সমেন্টের ব্যাপার। পুরোটাই যদি দেখা যায় যে শুরু থেকেই যদি ল অ্যান্ড এনফোর্সমেন্টে এনশিওর করা যায়, তাহলে এই ধরনের ক্রাইম থেকে, এক্সটর্শনের ক্রাইম থেকে এড়ানোটা সম্ভব বলে মনে করি। এখন বাংলাদেশে এরকম প্রকাশ্যে গুলি করে, এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব? না, এটা খুব মানে হয়তো বিদেশেও হয়,
ইউএসএ যেমন ব্রাজিল Right. বা মেক্সিকোতে হয় এরকম টাইপের অফেন্স হয়, বাট ওদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট আরও স্ট্রং বাংলাদেশের থেকে আমি মনে করি। তো বাংলাদেশে যদি এটা এনশিওর করা যায়, পুলিশরা যদি এনশিওর করতে পারে, প্লাস হচ্ছে আমাদের নর্মাল আমরা সিটিজেন হিসেবে যদি একটু অ্যাওয়্যার থাকি, সিটিজেন হিসেবে আমরা দেখা যায় যে আমরা কোনো একটা অকারেন্স হলো আমরা পুলিশকে কল দিতেও ভয় পাই। তো এটা যদি আমরা এনশিওর করতে পারি বা কোনো একটা দেখি যে আমার সামনে থেকে কেউ একজন পালায়ে যাচ্ছে, পলাতক আসামি আমার সামনে আছে, তাহলে আমার ইনফর্ম করাটা খুবই দরকার। কিন্তু এটা আমরা যেহেতু ভয় পাই, আমাদের নিজস্ব অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে যে পুলিশের কাছে যাওয়া বা পুলিশের কাছে কথা বলা, একটা কমপ্লেন করা, এটাতে ভয় পেলে হবে না আর কি। রাইট, থ্যাংক ইউ ব্যারিস্টার বাবলু। তোমার কাছে ফাইনাল প্রশ্ন হচ্ছে, আইনের আশ্রয়প্রার্থী যারা সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আইনের আশ্রয়ে যারা, তাদের প্রথমে দেখতে হবে যে তাদের ডিসপিউট অথবা তাদের যে আইনের আশ্রয় নিতে যাচ্ছে ম্যাটারটা, ডিসপিউটেড ম্যাটারটার বা অফেন্সটা কি রিলেটেড, সেই এক্সপার্টাইজ অনুযায়ী তাকে লয়ারের কাছে যেতে হবে। থ্যাংক ইউ ব্যারিস্টার বাবলি, তোমাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার মিম, তোমাকে Thank you. অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আগামীতে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।